একজন যুবক সঞ্জয় হালদার এবং ক্রীড়া সংগঠন কল্যাণ চৌকিকে রেখে অনেকগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রকাশ শতদ্রুকে স্কেপগেট করে এই ঘটনা থেকে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, বিধাননগর পুলিশ এবং দুর্নীতিকে আড়াল করার ব্যবস্থা। এফআইআর এর ত্রুটি ছত্রে ছত্রে আমি সেদিন আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা নিজেরা জানেন সোমবার দিন কলকাতা হাইকোর্ট খোলার পরে প্রধান বিচারপতির কাছে আমি একটি জনস্বার্থের মামলা করেছি, আরো দু একটি সংগঠন ব্যক্তি তারাও জনস্বার্থের মামলা করেছেন এবং সেই মামলার মূল বিষয় ছিল যে রাজ্যের ক্রীড়া এবং দমকল মন্ত্রী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে যুবকদের এত মূল্যবান অর্থ দিয়ে টিকিট কাটতে হলো তারা প্রতারিত হলেন, তাদের অর্থ ফেরত দেওয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কমিটি করেছেন, যে কমিটিকে আমরা ওনার পাড়ার কমিটি বলে মনে করি, সেই কমিটির পরিবর্তে নিরপেক্ষ কমিটি তৈরি করা কোর্টের মনিটরিং এ এটা আমরা দাবি করেছি। এবং কালকে লিভ গ্র্যান্ট করার পরে লিস্টে না আসার জন্য আজকে আমার পক্ষ থেকে আমার লয়ার মাননীয় বিল্লধর ভট্টাচার্য মহামান্য প্রধান বিচারপতি অ্যাক্টিং চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বৃহস্পতিবার মামলাটি রাখার জন্য নির্দেশ দেন। তারপরে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মমতা ব্যানার্জি যে কমিটি করেছিলেন, সেই কমিটি একটি রিপোর্ট আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি, তারা একটি রিপোর্ট রাজ্য সরকারকে জমা দেয় এবং বলে সিট গঠনের সুপারিশ করে। সিট গঠনের ক্ষেত্রে পীযূষ পান্ডে সহ 4 জন পুলিশ অফিসারকে দিয়ে একটি সিটের ফরমেশনের অর্ডার কপি সংবাদ মাধ্যমে নবান্ন থেকেই দেওয়া হয়। যে পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারো রাস্তা নেই। কারণ শতদ্রুর সঙ্গে যদি মনোজ ভার্মার ছবি প্রকাশ পায়, শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ পায়, তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং হাত থাকে, সেক্ষেত্রে এই রাজ্য সরকারের মনোনীত 4 জন আইপিএস এর নেতৃত্বে যে সিট, তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারে। প্রথমত প্রকাশ শতদ্রু এই ইভেন্টটা অন্যজনের করার কথা ছিল। তৃণমূল বা তার মন্ত্রীরা সব জায়গায় টাকা চায় এবং নিজেদের মাতব্বরি ফলাতে চায়, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের দিয়ে সেলফি তুলিয়ে তারা মাতব্বরি করাতে চায়। আর মমতা ব্যানার্জি সামনে নির্বাচন, তলানিতে চলে যাওয়া জনপ্রিয়তা, তার সরকারের যে নৌকাতে ফুটো হয়েছে, জল ঢুকছে, তিনি বুঝেছেন যে নৌকাটা উল্টাবে। তাই তিনি তার যে স্লোগান, অর্থাৎ যে স্লোগান দিয়ে 57 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে 2021-এ, 1 লক্ষ বিজেপি কর্মী মূলত হিন্দু বা তফসিলিদেরকে ঘরছাড়া করে দেওয়া হয়েছে, 12,000 দোকান লুট অথবা বাড়ি পোড়ানো হয়েছে। সেই খেলা হবে স্লোগান, যে স্লোগান শুনলে গাঁগঞ্জের লোক আতঙ্কে শিউরে উঠে 2021-এর পলিটিক্যাল ভায়োলেন্সের স্মৃতিকে সামনে রেখে সেই স্লোগানটা মেসিকে দিয়ে বলিয়ে নিতে চেয়েছিলেন বাজার গরম করার জন্য ভোটের আগে। কিন্তু ভগবানের মার হয়েছে, সেই উদ্দেশ্য পরিকল্পনা ব্যর্থ হয়েছে। যেখানে হায়দ্রাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, যেখানে মুম্বাইতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, যেখানে দিল্লিতে মুখ্যমন্ত্রী মাননীয় রেখা গুপ্তা, তারা এই বিশ্ববিখ্যাত তারকাকে বরণ করলেন, স্বাগত করলেন তাদের রাজ্যে। সেখানে আমাদের এই রাজ্যের সর্বশক্তিমান বলে জাহির করা মুখ্যমন্ত্রী একাই নাকি হিলিয়ে দেবে ভারতবর্ষকে, গুজরাটও দখল করে দেবে, হিলিয়ে দেবে। কয়েকদিন আগে
তিনি নিজে হিলে গেছিলেন, গাড়ি ঘুরিয়ে নিয়ে দয়াকারে পারছু পালিয়ে গেছিলেন। অতএব এই ঘটনায় যদি দায় স্বীকার করতে হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা। উনি ক্ষমা চাইবেন কেন? উনি দায় স্বীকার করে উনি কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন। উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুল প্রুফ না করে? তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন? রাজীব কুমারকে এবং বিধাননগরের সিপিকে বরখাস্ত কেন করছেন? ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন? কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি, কিন্তু পার্মানেন্ট ডিজি নয়। তাকে কেন সরাচ্ছেন? দ্বিতীয়ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন, তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী। একইভাবে সুজিত ঘোষ, যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করছিলেন, তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী। তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন? তিনটে দপ্তরের একটা দপ্তর, এখানে আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না। মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে, মিডিয়াকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই যে মুখপাত্রের পোস্ট এবং ডিলিট, পোস্ট হয়েছে আবার ডিলিট হয়েছে, এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন, আবার ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী। একাধিক উদাহরণ রয়েছে। সারদার মেন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। একইভাবে আরজি করের ঘটনায় সঞ্জয়কে জেলে পাঠিয়েছেন, সন্দীপ ঘোষ বিনীত গোয়েলদের আড়াল করেছেন। একইভাবে কেষ্টমণ্ডলের মাথায় অক্সিজেন কম যায়, ওর পিছনে লেগে আছে ছেলেটার পিছনে, আপনিই বলেছেন। আবার গ্রেপ্তার হওয়ার পরে হাত তুলে দিয়েছে, আবার জামিনে মুক্ত পাওয়ার পরে বোলপুরের আইসির মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলার পরেও তাকে পুরস্কার দিয়েছে। ঠিক একইভাবে শাহজাহানের ক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভোটের সময় শাহজাহানকে এরা আটকে রাখে। শাহজাহানের কীর্তিকলাপ ক্রমশ মানুষ দেখতে পায়। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও বলেছিলেন বালুকে আসানো, বেহালাতে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ এত টাকা রেখেছে, চুরি করেছে আমি জানি। আপনি বলেছেন। আপনি বরাবরই অন্যের ঘাড়ে বন্দুক রাখেন এবং নিজেকে সরিয়ে রাখেন, এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়, এবং পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছে। বিভিন্ন ইস্যুতে পশ্চিমবাংলায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম বেনিয়ম ইত্যাদির ক্ষেত্রে হায়ার জুডিশিয়ারি ত্রাতার ভূমিকা নিয়েছেন। এক্ষেত্রেও মানুষ দেখতে চায়, জানতে চায়, তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের বেঞ্চ যেহেতু লিস্টেড করেছেন এই মামলায়, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, তার সিট গঠনের সুপারিশ মানি না। পীযূষ পান্ডে সহ 4 আইপিএস অফিসার, যারা মূলত মমতা ব্যানার্জির দাবেদারি করা আইপিএস অফিসার, বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে
প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বেনিয়ম করা, এই লোকেদের দ্বারা, মমতার স্থাপকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না এবং অবিলম্বে সিটের যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদসহ 4-5 দিনের সুদসহ ফেরতের দাবি বিরোধী দল নেতা করছে। প্রশ্ন আছে? এখানে আপনি একটু পরে মিটিংয়ে সেখানে অবৈধ বালির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন অগ্নিমিত্রা পাল এবং তাকে তারপর সেখানে ঢুকতে দেওয়া হয়নি, তাকে আটকে দেওয়া হয়েছে এবং ব্যাপক অবস্থা সৃষ্টি হয়েছে। সেটা নিয়ে কে করেছে আপনি জানেন? বলে পান এখানকার নবরিয়াস বালি মাফিয়া, ঠিক আছে, মলয় পাঁজা আরেক মলকে মলয়ের ছাতা। মুখ্যমন্ত্রী ভবানীপুরের তার বুথে নাম 127 জনের নাম বাদ দিয়েছে, আর আপনার একটা বুথে 11 জনের নাম বাদ দিয়েছে। যে বুথে উনি ভোট দেন সেই বুথে ওনার 127 জন নাম বাদ দিয়েছে। এটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 187টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এটা প্রমাণ হয়েছে 46,000 নাম বাদ হয়েছে। আর একটা বুথে 8-10 জন স্বাভাবিক বিবাহ হয়ে কোনো অন্য জায়গায় চলে গেছেন, শিফটে ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে, স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড়। 24 পরগনাতে তো বাদ গেছে প্রায় 8 লাখ। 24 পরগনা দেখুন, আমি কয়েকদিন ধরেই বলছি এটা নিয়ে উনি কনক্লুশনে যাচ্ছিল, কারণ ইলেকশন কমিশন আগামী 1 মাস ধরে অনেকগুলো পদ্ধতি দিয়েছে। এক, বিএলওরা বুথে বসবেন। 2 হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে দিয়েছে, আপনি জানতে পারবেন আপনার নাম আছে কিনা, নিজেই দেখে নিতে পারবেন। 3 হচ্ছে নাম বাদ চলে গেছে 6 নম্বরে আবেদন করা, ভুয়া নাম রয়ে গেছে 7 নম্বরে কাটার জন্য আবেদন করা, শিফটের 8 নম্বর আবেদন করা, তাদের হিয়ারিং করা। এই প্রক্রিয়াটা আগামী 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু ইনিশিয়ালি 58 লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া, যারা 2024-এ ছিলেন, এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি ভোট কাটার কাজ করে, মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা, প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা, আমি আমার রাজনীতি জীবন শুরু করেছিলাম কলেজ। সেদিন আমি যে পার্টি ছিলাম সেই পার্টির কন্ট্যাক্ট বিকে কলেজে বুথে আমি নিজেও বিএলএ ছিলাম, বুথ লেভেলে। সেই যে দীর্ঘ আমার 35 বছরের বেশি, 36 বছরের অভিজ্ঞতা, 35-36 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করবো না আজকে, সেই সংখ্যার থেকেও বাড়বে। আপনাদের সকলে 14ই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবে, এই জেলায় তো প্রতি মাসে আসি, ফেব্রুয়ারিতে আমি এই মাসে এইসব জেলায় আসবো, সেদিন আপনারা আমাকে বলবেন। আমি এক্ষুনি কথা দিয়ে এসেছি আমার জামুরিয়ার বিএলএ
আপনাদের সঙ্গে লিট্টি চোখা করবো যে লিট্টুরা আমরা ওদের চায়ের পয়সা দিতে পারি, মোবাইলের রিচার্জের পয়সা দিতে পারি, মোবাইলের মোটরসাইকেলের তেল ঢোকানোর পয়সা দিতে পারি। তো আমাদের মুসলিম বুথ ছাড়া হিন্দু বুথগুলোতে বিএলএ টুরা নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে কাজ করেছে। অর্থাৎ সেই দিনই প্রমাণ হবে যে বিরোধী দল নেতা বাজার গরম করার জন্য সংখ্যা বলে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে লড়ার অভিজ্ঞতা দিতে বলে সেদিনই প্রমাণ হবে। চাই আপনারা सर बोल रहे हैं कि एक सैंडल में 2 কোটি ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে। বিএলওরা দরজা গিয়ে নোটিশ দেবে। আপনি কি মনে করেন ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটা শেষ হতে পারে? হ্যাঁ, হলো 7,60,00,000 এসআইআর প্রক্রিয়া যদি শেষ হতে পারে, সংখ্যাটা আমার জানা নেই। আপনার কথা মতো আমি বলছি না, আপনার কথা মতো 2 কোটি লোককে নোটিশ দিয়ে যদি যাওয়া যায় 7,60,00,000 ভোটারের 4 সপ্তাহের মধ্যে, তাহলে আগামী 4 সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে আপনার কথা মতো এই সংখ্যাও যদি হয় তাহলে তাদের শুনানি করানো যাবে। এটা তো বিষয় না। আর যাদের কাগজ আছে দিয়ে দিবেন। ভারতের যে কোনো প্রান্তে যদি নাম থাকে, আপনি যদি নোটিশ পান, আপনি সেই প্রান্তে 2002-এ আপনার পিতা বা মাতার নাম ভোটার লিস্টে আছে, তখন আপনার 18 হয়নি, নিয়ে চলে গেলেই আপনি পেন। অথবা 1987 সালের আগে ভারতে জন্মেছেন, 1987 সালের আগে ভারতে জন্মেছেন, বার্থ সার্টিফিকেট না থাকলে স্কুল সার্টিফিকেট, সেটা নিয়ে চলে গেলেই আপনাকে তো আর কিছু লাগবে না। এবং আপনার এই একটা কাজ করতে হবে। দীর্ঘ 23 বছর পরে এসআইআর হচ্ছে, 2002-এ শেষ হয়েছিল, 2003-এ ভোটার লিস্ট বেরিয়েছিল। 22-23 বছর পরে এত বড় প্রক্রিয়া হচ্ছে। আমি যারা নোটিশ পাবেন তাদেরকে বিরক্ত না হয়ে সহযোগিতা করার আবেদন করব যে এটা আপনার নাগরিক হিসেবে কর্তব্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কমিশনের কাজে আপনারা সন্তুষ্ট? কমিশন তো বিহারে তার যোগ্যতা প্রমাণ। কমিশন তো আর পশ্চিমবঙ্গে আলাদা নয়। মমতা ব্যানার্জি বলেছিলেন 3 বছর লাগবে। কমিশন তো একটা খাড়া করে দিয়েছে। সকাল 9টায় ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন 3:30 বাজে, এখনো পর্যন্ত দেখলাম না। গেল রব তুলেছে। মমতা ব্যানার্জির এগুলো যে গ্যাস ছিল, মিথ্যা কথা ছিল, গাল গল্প ছিল, কিন্তু ইতিমধ্যে কয়েক ঘন্টার মধ্যে প্রমাণ হয়েছে। তাহলে আপনাদেরকে বলা হচ্ছে জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না, এখানে এসে মাটিতে নেমে কাজ করতে হবে। এটা আমাদের রাজ্য সভাপতি আগে বলেছিলেন, তিনি সঠিকভাবে বলেছেন। এখানে বিএলও আক্রান্ত হচ্ছে, বিএলএ 2 আক্রান্ত হচ্ছে, মনোজ আগরওয়াল জি সিও অফিস ঘেরাও হচ্ছে, অবজারভার মুরগন সাহেবকে হেনস্থা করা হয়েছে। সেই জন্য বাংলার পরিপ্রেক্ষিতে খুব সিনিয়র পলিটিশিয়ান, এই রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, শ্রমিক ভট্টাচার্য, তিনি পশ্চিমবাংলার অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছিলেন এটা খুব অসম্মানজনক, চ্যালেঞ্জিং কথা। তিনি বলেছিলেন আপনিও সেখানে এসে গ্রাউন্ড রিয়েলিটি দেখুন। এটা তো আমাদেরও যা বলেছেন তো গ্রাউন্ড রিয়েল বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে আর ভোলাটা কি সামনে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন অরূপ বিশ্বাস, এবং লাস্ট যেটা খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার এই ইচ্ছা প্রকাশের সম্মান জানিয়ে পদত্যাগটা গ্রহণ করেছেন। কি বলবেন? রাজ্যপালের কিছু সুপারিশ করেছে। ইচ্ছা প্রকাশ মুখ্যমন্ত্রীকে করেছেন উনি। তিনি করেছেন, তিনি আবার ডিলিট করেছেন পোস্ট। হ্যাঁ, এইমাত্র আমাকে যদি আমাদের বক্তব্য তিনি মন্ত্রিসভায় থাকবেন তাহলে তো তদন্তে প্রভাব খাটাবে। আমি ক্রীড়া দপ্তরটা জনরোষ, জনমত, ইয়াং জেনারেশন ক্ষিপ্ত, সামনে ভোট, 2.5 মাস পরে এমসিসি, মন্ত্রী আর লিখতে পারেন নির্বাচন বিধি। এই আইওয়াসটা কেন?
আমি চাইবো মন্ত্রিসভা থেকে ওনাকে অব্যাহতি দিন। দরখাস্ত করবেন না, নিজের দলের লোক পদত্যাগ করিয়ে সব দপ্তর থেকে অব্যাহতি নিন, যাতে নিরপেক্ষ তথ্য পায়। আমরা এটাতে সন্তুষ্ট হই। দাদা, যাদবপুর কাণ্ডে ডিজিপি রাজীব কুমার বিধাননগরের সিপি কে শোকজ এবং ডিসিপি অনিশ কোন যাদবপুর কাণ্ডে? যাদবপুর যুবভারতী কাণ্ডে অনিশ সরকারকে সাসপেন্ড, কি বলুন? ডিজিপি কে শোকজ এবং ডিসিপি অনিশ সরকারকে সাসপেন্ড। এদের সাসপেন্ডের কথা বলবো, এই কমপ্লিটলি পাবলিক পারসেপশনকে ঘোরানোর জন্য করছে। আর এই যে বিল অ্যাকসেপ্ট হয়েছে বৃহস্পতিবারের মামলা আছে, কোর্টে দাঁড়িয়ে বলবে মহামান্য হুজুর সব অ্যাকশন থেকে আপনি এগুলো সব লোক বুঝতে পারছে। 20 টাকা জলের বোতল 200 টাকা এলো, 10 টাকার চিপস 100 টাকা হলো, 25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকায় বিক্রি করলো। এই ভিতরে ঢুকলো কারা? স্বতন্ত্র লোকেরা। কালকে তার লোকেরা বলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে অরূপ বিশ্বাস 22,000 টিকিট দিয়েছে। 22,000 টিকিট তৃণমূলকে দিতে হয়েছে থ্রু অরূপ বিশ্বাস। এই টিকিট শুধু বিতরণ যে হয়েছে নয়, বিক্রিও হয়েছে। এটা কয়েকশো কোটি টাকার স্ক্যাম। কত কোটি টাকা আমি বলবো না। এই মানি ট্রেল হয়েছে, এর ইনভেস্টিগেশন কেন হবে না? এটা তো করাপশন হলো, শুধু চিটিংবাজি বা মিসম্যানেজমেন্ট নয়, ইটস এ হিউজ করাপশন, অ্যানাদার করাপশন। রিক্রুটমেন্ট স্ক্যামের মতো, পোল স্ক্যামের মতো, ক্যাটল স্ক্যামের মতো, ইটস এ মানে স্ক্যাম, বিগ স্ক্যাম। আপনি কি ইডিসিবিআই দাবি করছেন? না না, মানি লন্ডারিং এ কে আছে কাজ করবে সে তো আপনার দেশের আইন বলে দিয়েছে। পিএমএলএ আইনে কে ইনভেস্টিগেশন করবে সে তো আপনাকে বলে দিয়েছে। আপনি যে এফআইআরটা করেছেন, ইফেক্টিভ এফআইআর করিয়েছেন 12 নম্বর এন্ট্রি গেটে থাকা অফিসারকে। ইনসিডেন্ট হ্যাপেন্ড এন্ট্রি নম্বর 7। এবারে লেখা আছে টাইম অফ অকারেন্স 12:30 থেকে 4টা। মূল ঘটনা ঘটেছে 11:30 to 1। থার্ড ল্যাকুনা, আপনি স্বতন্ত্রকে সিঙ্গেল অ্যাকিউজ করেছেন এবং সিআরপিএফ কে অ্যাকিউজ করেছেন। তারাই মিসম্যানেজমেন্ট ধাক্কাটা ঠিক করে বক্তব্য অ্যাঙ্গেল তো পলিটিক্যাল অ্যাঙ্গেল। 2:49 মিনিটে জাভেদ শামীম এডিজি এলো, তিনি বলেছেন স্বতন্ত্র অ্যারেস্ট। এফআইআর এর টাইম হচ্ছে 6:45। আপনি এফআইআর করার আগে অ্যারেস্ট করেছেন? দেখুন, আমি তো সামনে কাগজ রাখিনি। আমি যা আপনাদেরকে বলছি, আমি লয়ার স্টুডেন্ট নই, আমি অ্যাকাউন্টেন্ট চলছে। আমি আপনাকে যা বলছি, আমি তো এফআইআর দেখে স্টাডি করে বলছি। এরপরেও আপনি বলবেন মমতা ব্যানার্জির কাছ থেকে, রাজীব কুমারের কাছ থেকে আপনি বিচার পাবেন, এবং এফআইআর এর কোথাও ফিনান্সিয়াল ফ্রড লেখা নেই। আমি বলছি ফিনান্সিয়াল ফ্রড। 22,000 টাকা, 22,000 টিকিট স্বতন্ত্রকে দিতে হয়েছে অরূপ বিশ্বাসের মাধ্যমে তৃণমূল। মমতা ব্যানার্জির বাড়িতে কত টিকিট গেছে, তার অফিস থেকে, পার্সোনাল অফিস থেকে কত টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে। তৃণমূলের সেকেন্ড, থার্ড, ফোর্থ যারা পাওয়ার হোল্ডার, তারা কত টিকিট ডিস্ট্রিবিউশন করেছেন। কাউন্সিলররা কত টিকিট কলকাতা কর্পোরেশন বিতরণ করেছেন। সুজিত ঘোষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিলুটের বাতাসার মতো টিকিট কি করে বিক্রি করেছেন, এবং কত টিকিট কমপ্লিমেন্ট গেছে, কত টিকিট বিক্রি করা হয়েছে ব্ল্যাকে। 5,000 একটা, 15,000, 15,000 একটা, 45,000। আর সেলফি সিঙ্গেল এবং ডাবল এবং উইথ ফ্যামিলি তোলার জন্য যে ক্রোর্স অফ মানি তোলা হয়েছে,
20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচা হয়েছে, এর তদন্ত কে করবে? চোর ধরো, জেল করো। ঘটনার পরে দিস ইজ আওয়ার ডিমান্ড। চোর ধরো, জেল করো। ঘটনার পরে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হলো সেটাকে কি আপনি রাজধর্ম পালন বা না, না। নাকি ভোটের আগে ভোট ধর্ম একটা পালন। ইমেজ ভোট বাঁচানোর ধর্ম লড়াই? পালন কলকাতা হাইকোর্টের উচ্চ আদালতকে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা, সাথে সাথে ইয়াং জেনারেশনের মধ্যে যে ক্ষিপ্ততা সেটাকে প্যাসিফাই করা। এবং হয়তো ওয়ান ফাইন মর্নিং বলে টাকা ফেরত করছি, কারণ অনেক জায়গায় টাকা ফেরত করে, কিন্তু টাকা ফেরত করানোর ক্ষেত্রে টাকা চিটারদের কাছ থেকে আদায় করে কেন ফেরত হয়? অরূপ, সুজিত এবং শতদ্রুর কাছ থেকে কেন টাকা আদায় করা হয়? এটা আমাদের বক্তব্য। আপনি ট্যাক্সের টাকায় এক্ষুনি কালকে বলবেন যে আমি পশ্চিমবঙ্গ সরকারের এক্সটেকার থেকে 50 কোটি টাকা দিয়ে দিচ্ছি, যারা টিকিট সিট হয়েছে তাদের দিয়ে দিন। এটা কেন দিবেন? এই 50 কোটি টাকা তো আমরা হসপিটালে স্ক্যান মেশিন, এমআরআই মেশিন, ভালো ওষুধ দেওয়ার জন্য দাবি করি। এটাকে কেন দিবেন? কেন টাকা আদায় করা হবে না চোরেদের কাছ থেকে? 15 দিন জেলে রাখবেন, সব মিডিয়া আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে, ছেড়ে দিন ফাইন মানি। কারণ আপনার এফআইআরটাই তো ডিফেক্ট। অর্থাৎ আপনার সরকার, আপনার পুলিশ, আপনার মন্ত্রীদের উপরে কারোর কোনো আস্থা নেই। তা আমরা আপনার নেতৃত্বাধীন রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের সুপারিশ মানি না, ওই কমিটিও মানি না। অরূপ বিশ্বাস স্পোর্টস